বাবা ও মানুষ। আজকে আমরা এই অসাধারণ বাংলা নাটকটা নিয়ে কথা বলবো। এটা কিন্তু শুধু একটা গল্প না, এটা যেন আমাদের সমাজেরই একটা আয়না। এই বিশ্লেষণ আমরা দেখব কিভাবে ছোট ছোট প্রত্যাশা, অস্বচ্ছ চাপ আর একটা মারাত্মক ভুল বোঝাবুঝি একটা গোটা পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। চলুন এই মর্মান্তিক সফরের গভীরে যাওয়া যাক। ভাবা যায়, একটা গল্প শুরুই হচ্ছে মেয়ের মুখ থেকে আসা এরকম একটা হৃদয় বিদারক কথা দিয়ে। দিয়ার এই একটা মাত্র বাক্যই যেন পুরো নাটকের মূল যে দ্বন্দ্ব, তার জন্য মঞ্চটা তৈরি করে দেয়। কিন্তু প্রশ্ন হল, কি এমন হয়েছিল যে একজন সন্তান তার পরিবার নিয়ে এমন কথা বলতে বাধ্য হয়? চলুন সেই কারণটাই খুঁজে বের করি। তো চলুন এই পুরো গল্পটাকে আমরা 5টা ভাগে ভাগ করে দেখি, কিভাবে ছোট ছোট ঘটনাগুলো মিলেমিশে একটা বিশাল ট্র্যাজেডির জন্ম দিল। গল্পের একেবারে শুরুতেই আমাদের সামনে যে সমস্যাটা আসে সেটা হলো, একদিকে বাবার আর্থিক অনটন আর অন্যদিকে তার ছোট মেয়ে দিয়ার নিজের বিয়ে নিয়ে আকাশ ছোঁয়া সব স্বপ্ন। আর এই দুইয়ের সংঘাতই যেন আগুনের প্রথম স্ফুলিঙ্গের মতো কাজ করে। দেখুন, এই দ্বন্দ্বটার আসল কারণটা লুকিয়ে আছে অতীতের সাথে বর্তমানের এক নির্মম তুলনাতে। যখন বড় মেয়ের বিয়ে হয়েছিল তখন বাবার হাতে টাকা পয়সা ছিল, অবস্থা বেশ ভালো ছিল। তিনি মেয়ের সব আবদার, সোনার গয়না থেকে শুরু করে জাকজমক সব পূরণ করেছিলেন। কিন্তু দিয়ার বিয়ের সময় সেই পরিস্থিতি আর নেই। বাবা এখন প্রায় নিঃস্ব। আর এই পার্থক্যটাই দিয়ার মনে একটা গভীর ক্ষতের জন্ম দেয়। দিয়ার এই কথাগুলো, এগুলো কিন্তু শুধু অভিযোগ না, এটা তার ভেতর জমে থাকা একটা দীর্ঘদিনের বঞ্চনার প্রকাশ। সে বাবাকে সরাসরি দায়ী করছে, বলছে যে তার পছন্দের ছেলের সাথে বিয়ে হচ্ছে না বলেই বাবা ইচ্ছে করে তাকে সবকিছু থেকে বঞ্চিত করছেন। আর অন্যদিকে বাবা, আমরা তার চরম অসহায়ত্বটা দেখতে পাই। তিনি মেয়ের প্রতি ভালোবাসা আর নিজের আর্থিক অক্ষমতার মাঝে একেবারে আটকে গেছেন। তার ওই একটা কথা, আমার স্বাদ আছে কিন্তু সাধ্য তো নাই, এর মধ্যেই যেন তার ভেতরের সমস্ত যন্ত্রণা আর হাহাকারটা প্রকাশ পায়। গল্পটা এখানেই থেমে থাকে না। বাবার ওপর চাপটা শুধু মেয়ের দিক থেকেই আসছিল না, বরং চারদিক থেকে যেন তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলছিল, যা তাকে ধীরে ধীরে একেবারে খাদের কিনারায় নিয়ে যাচ্ছিল। চাপটা যেন একটার পর একটা আসতেই থাকে। একদিকে এক বন্ধু, যার টাকাটা ফেরত দেওয়ার কথা ছিল, সে দিতে পারছে না। অন্যদিকে অফিসের বস কাজের জন্য বকাঝকা করছেন। এমনকি নিজের বড় মেয়ে, যে কিনা সাহায্য করবে বলেছিল, সেও পিছিয়ে যায়। আর স্ত্রী তো গ্রামের সম্পত্তি বিক্রি করার জন্য ক্রমাগত চাপ দিয়েই যাচ্ছে। সব মিলে লোকটা একদম কোণঠাসা হয়ে পড়ছিল। এই পরিস্থিতিটা ভালোভাবে বুঝতে হলে আমাদের সমাজে প্রচলিত একটা ধারণা বোঝা খুব জরুরি: কন্যা দায়গ্রস্ত বাবা। এই কথাটা কিন্তু শুধু আর্থিক বোঝার মধ্যে সীমাবদ্ধ না, এর সাথে জড়িয়ে আছে সম্মান, দায়িত্ব আর একটা বিশাল সামাজিক চাপ। একজন বাবার কাছে মেয়ের বিয়েতে কোনো কমতি রাখাটা শুধু ব্যক্তিগত কষ্ট নয়, এটা সমাজের চোখে একটা বিরাট পরাজয়। আর এর পরে আমরা গল্পের সেই মোড়ে এসে পৌঁছাই, যেখান থেকে ফেরার আর কোনো উপায় ছিল না। একটা ছোট্ট ভুল বোঝাবুঝি, আর তাতেই সবকিছু এমনভাবে উল্টে-পাল্টে গেল যা আর ঠিক করার কোনো সুযোগই রইল না। নাটকের টার্নিং পয়েন্টটা ঠিক এখানেই। দিয়া তার স্বামীর একটা ফোন কল শুনে ফেলে, আর সঙ্গে সঙ্গেই তার মনের সন্দেহ দানা বাঁধে। সে ধরে নেয় যে তার স্বামী তাকে ঠকাচ্ছে। এই একটা সন্দেহই এক ভয়ঙ্কর ঝড়ের সূচনা করে। মেয়ের কাছ থেকে ফোন পেয়ে বাবা যখন ঘটনাস্থলে পৌঁছান, তিনি তখন এমনিতেই দুশ্চিন্তা আর চাপে জর্জরিত। তাই তিনি আর কিছু যাচাই করার প্রয়োজনই মনে করেননি। মেয়ের সম্মান বাঁচাতে গিয়ে তিনি সরাসরি জামাইকে আক্রমণ করে বসেন। তিনি হয়তো একজন রক্ষাকর্তার ভূমিকা পালন করতে চেয়েছিলেন, কিন্তু সেটা ছিল সম্পূর্ণ ভুল তথ্যের ওপর ভিত্তি করে। অবিশ্বাস্য হলেও সত্যি, মাত্র আধ ঘন্টার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের সম্পূর্ণ বাইরে চলে যায়। বাবার অভিযোগ, তারপর দুই পরিবারের মধ্যে তুমুল ঝগড়া, আর তার মধ্যে জামাইয়ের মায়ের হঠাৎ অসুস্থ হয়ে পড়া এবং মৃত্যু। সবকিছু যেন চোখের পলকে ঘটে গেল, একটা ডমিনো এফেক্টের মতো একটার পর একটা ঘটনা ঘটতেই থাকল। কিন্তু আসল ঘটনাটা কি আসলেই তাই ছিল, যেটার জন্য এত কিছু হয়ে গেল? আর এখানেই গল্পের সবচেয়ে বড় টুইস্ট। সত্যিটা ছিল একেবারে অন্যরকম। জামাই আসলে তার এক কাজিনকে সাহায্য করছিল, তার ব্যক্তিগত সমস্যা নিয়ে। একটা নির্দোষ ফোন কল, আর তাতেই এত বড় একটা সর্বনাশ হয়ে গেল।
পুরোটাই ছিল একটা ভয়াবহ ভুল বোঝাবুঝি। এই একটা ভুলের মাসুল ছিল ভয়াবহ। বাবার পুরো দুনিয়াটা যেন এক মুহূর্তে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। চলুন দেখি এই ভুলের জন্য তাকে কি মূল্য চোকাতে হলো। এক এক করে দেখুন কি হলো। শাশুড়ির মৃত্যুর দায় তার ওপর চাপানো হলো, মেয়ের সংসারটা ভেঙে গেল, ডিভোর্স হয়ে গেল, তার চাকরিটাও চলে গেল, এমনকি নিজের ছেলেও তাকে বাড়ি থেকে বের করে দিল। যে বাড়িটা তার শেষ আশ্রয় ছিল, বাড়িওয়ালা তাকে সেখানেও ঢুকতে দিল না। মানে তার আর কিচ্ছু বাকি রইল না। নিজের ছেলের মুখ থেকে যখন শুনতে হয়, তুমি একটা খুনি, এর চেয়ে বড় আঘাত আর কি হতে পারে? এই একটা কথাতেই প্রমাণ হয়ে যায় বাবা তার পরিবারে কতটা একা হয়ে পড়েছেন। আর এটাই ছিল হয়তো শেষ পেরেক। যে মেয়ের সুখের জন্য বাবা এত কিছু করলেন, সেই মেয়েও যখন তাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করল, বলল যে সে একজন খুনির মুখে নিজের নামটাও শুনতে চায় না, তখন আসলে বাবার আর কিছুই করার থাকে না। তিনি সত্যিই নিঃস্ব, একা এবং পরাজিত। তো এই পুরো ঘটনা থেকে আমরা কি শিখলাম? এই নাটকটা আসলে আমাদের কি বার্তা দিতে চায়? চলুন এবার গল্পের মূল বার্তার দিকে একটু নজর ফেরাই, যা বাবাদের সেই না বলা সংগ্রামের কথা বলে। নাটকের শেষের দিকের এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। সুখের উল্লাসে উড়ে মানুষ ভুলে যায় সবাই, বাবাও মানুষ। আমরা অনেক সময় ভুলে যাই যে আমাদের বাবারাও রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ। এই কথাগুলো আমাদের মনে করিয়ে দেয় একজন বাবার ওই কঠিন চেহারার আড়ালেও একটা মন আছে, যেখানে লুকিয়ে থাকে অনেক ত্যাগ, অনেক না বলা ভালোবাসা আর স্নেহের গল্প। আর তাই নাটকটা আমাদের কিছু কঠিন প্রশ্ন করে। বাবারা তো কখনো অভিযোগ করে না, কিন্তু তার মানে কি এই যে তাদের কোনো কষ্ট নেই? এত ভালোবাসার পরেও কেন তারা অবহেলিত হন? আর কেনই বা দিনের শেষে সব দোষের বোঝাটা তাদের কাঁধেই এসে পড়ে? চলুন এই বিশ্লেষণটা আমরা এই প্রশ্নটা দিয়েই শেষ করি। এই প্রশ্নটা শুধু নাটকের জন্য নয়, আমাদের নিজেদের জীবনের জন্য। আমরা কবে আমাদের বাবা মায়ের পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা আসল মানুষটাকে দেখতে এবং বুঝতে শিখব? দয়া করে ড্রামা ডিকোড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।